আজ 13ই জানুয়ারি 2025 এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্যে যারা বিএ ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের সামনের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্যে প্রিপারেশনের সুবিধার্থে এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে আমি 18টা প্রশ্ন সাজেস্ট করব এবং তোমাদের বলবো যে এইটুকু তোমরা প্রিপেয়ার করে যাও, তাতে তোমাদের পরীক্ষার ফল ভালোই হবে। দেখো, তোমাদের আছে 4টে মডিউল, করতে হবে 2টো মডিউল থেকে বড় প্রশ্নের উত্তর। কাজেই হাতের 5 একটা যদি রাখি তাহলেও 3টে মডিউল ভালো করে প্রিপেয়ার করলে বড় প্রশ্নের জন্য হয়ে যাবে। এবার মডিউল 2 এর প্রশ্ন আমি বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে এসে অন দি মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি উইথ স্পেশাল এমফাসিস অন এনি 2 পোয়েটস। তুমি বলতেই পারো যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কেন, এটা তো জন ডান তো এলিজাবেথেন এজ না। জন ডান যেমন এলিজাবেথেন এজ তেমন এটাও সত্যি। মেটাফিজিক্যাল পোয়েট্রি 1590-তে শুরু হলেও তার শেষটা 1678 অবধি যায়। অর্থাৎ তোমাদের সিলেবাস শুরু হচ্ছে ক্যারোলাইন এজ 1625, তার মধ্যে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কোনো কিছুই থাকে না তা নয়। ফলে টেকনিক্যালি মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে প্রশ্ন করা যায়। প্রশ্ন নম্বর 2, পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামা উইথ স্পেশাল এমফাসিস অন বেন জনসন অ্যান্ড জন ওয়েবস্টার। একইভাবে পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামা বলতে জ্যাকোবিয়ান এবং ক্যারোলাইন এজের যে নাটক সেটা পড়ে, কিন্তু তোমাদের সিলেবাস ক্যারোলাইন থেকে আছে, কাজেই এটাকে পুরোপুরি বাদ দেওয়া যায় না, এটাকেও হিসেবের মধ্যে ধরে রাখতে হবে। এবার প্রপারলি আমরা মডিউল 2 এর যে এরিয়াটা সেখানে ঢুকে পড়ছি। সেখানে প্রথম অবশ্যই জন মিল্টন, তার কন্ট্রিবিউশন, তার সিগনিফিক্যান্স, এটা তৃতীয় প্রশ্ন, কন্ট্রিবিউশনস অফ জন মিল্টন। চতুর্থ প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে রেস্টোরেশন ট্র্যাজেডি উইথ স্পেশাল রেফারেন্স টু জন ড্রাইডেন। রেস্টোরেশন কমেডির প্রশ্ন গতবার এসে গেছে, কাজেই এবার বাদ সেটা। এর পরের প্রশ্ন হচ্ছে রাইট অ্যান এসে অন দি ইমেন্স ইউজ অফ স্যাটায়ার ইন এভরি ফর্ম ডিউরিং দি অগাস্টান পিরিয়ড। মানে সোজা কথায় নাটকে, কবিতায়, প্রোজে কিভাবে স্যাটায়ারের ব্যবহার হয়েছে 3টে দিক থেকেই মিলিয়ে দেখিয়ে দেওয়া, এটা একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে কন্ট্রিবিউশনস অফ স্যামুয়েল জনসন। আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে অবশ্যই রাইজ অফ দ্য নভেল। এটাকেই আবার একটু অন্যরকমভাবে বলা যায় যে রাইট অ্যান এসে অন এনি 2 অফ দ্য মেজর নভেলিস্টস অফ 18th সেঞ্চুরি ইংল্যান্ড। মনে রাখতে হবে যে তোমরা যখন এই মডিউলটা পড়ছো, নভেল, রাইজ অফ দ্য নভেল এবং কয়েকজন নভেলিস্ট যেমন ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, জোনাথন সুইফট, এরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কাজেই এই সেকশনটা এবারে বিশেষ জোর দিয়ে কিন্তু পড়ো। এরপর যেটা শেষ প্রশ্ন এই মডিউলের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে রিভাইভাল অফ কমেডি ইন দ্য হ্যান্ডস অফ গোল্ডস্মিথ অ্যান্ড শেরিডান। এরপর চলে আসছি আমরা পরের মডিউলে, রোমান্টিক। সেখানে আমাদের প্রথম প্রশ্ন হবে ট্রানজিশনাল পোয়েটস, এসে অন দ্য ট্রানজিশনাল পোয়েটস বিটুইন দি এজ অফ রিজন অ্যান্ড দি এজ অফ রোমান্টিসিজম উইথ স্পেশাল এমফাসিস অন টমাস গ্রে। যেহেতু গতবার একদম গোদা প্রশ্ন দিয়েছিল রোমান্টিক মুভমেন্ট বলতে কি বোঝো এবং তার ওপর ভিত্তি করে কবিদের এবং কবিতার ওপর ভিত্তি করে সেটা বোঝাও, এবছরে আমার ধারণা হয়তো ডিরেক্টলি ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের ওপরে প্রশ্ন না আসার চান্স বেশি। সেক্ষেত্রে লেটার রোমান্টিক পোয়েটস যারা, তাদের গুরুত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে এবছরের জন্য, এবং আমি বলবো শেলি এবং কিটসকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ে যেতে। রোমান্টিক এজ পড়তে গেলে কবিতা, কবি এই সেকশনটাকে বাদ দেওয়া যায় না কোনোভাবেই, গতবার এসে থাকুক বা না এসে থাকুক। রোমান্টিক এজ ইজ দি এজ অফ পোয়েট্রি, সুতরাং এটা বাদ দেওয়ার কোনো অপশান নেই আমাদের হাতে। কিন্তু আমার মনে হয় এবার ডিরেক্টলি হয়তো ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের ওপর প্রশ্ন দেবে না, যেহেতু গতবার রোমান্টিক মুভমেন্ট বলতে কি বোঝো ইত্যাদি এসে গেছে। আমার মনে হয় এবারে নভেলিস্ট হিসেবে মেরি শেলি, জেন অস্টেন, ওয়াল্টার স্কট এবং হোরেস ওয়ালপোল, এই 4জনকে একটুখানি ভালো করে পড়ে যাওয়া দরকার। এক্ষেত্রে প্রশ্ন এরকম হতে পারে যে এসে অন দি কন্ট্রিবিউশনস অফ মেরি শেলি অ্যান্ড জেন অস্টেন অ্যাজ নভেলিস্টস। এরকম প্রশ্ন হতে পারে যে একইভাবে কন্ট্রিবিউশনস অফ ওয়াল্টার স্কট অ্যান্ড হোরেস ওয়ালপোল। এবার মেরি শেলি, জেন অস্টেন এরকম না বলে হয়তো বললো ফিমেল রাইটার্স, ফিমেল নভেলিস্ট হতেই পারে। শেলি কিটসের নাম উল্লেখ করেও বলতে পারে, অথবা বলতে পারে লেটার রোমান্টিক পোয়েটস দিয়েও প্রশ্ন দিতে পারে। তাহলে এইগুলো করলে আমার রোমান্টিকের যে মডিউলটা সেটা হয়ে যাবে। গতবার যেহেতু নন ফিকশন প্রোজ নিয়ে প্রশ্ন এসে গিয়েছিল, সেই জন্যে এবারে আর আছেই তো মাত্র 3জন ওখানে, চার্লস ল্যাম্ব, কুইন্সি আর হ্যাজলিট, সুতরাং মনে হয় না এবারে ওই সেকশন থেকে আর প্রশ্ন দেবে বলে।
গতবার খুব ইন্টারেস্টিংলি, আমরা পরের মডিউলে চলে যাচ্ছি, গতবার খুব ইন্টারেস্টিংলি টেনিসন ব্রাউনিংয়ের ওপর প্রশ্ন এসেছিল মেজর পোয়েটস অফ দি ভিক্টোরিয়ান এজ বলে, এবং একই সঙ্গে এসেছিল যে ফিমেল নভেলিস্টসদের ওপর প্রশ্ন। তাহলে টেনিসন ব্রাউনিং সবচাইতে বড় পোয়েট্রির ফিগার বাদ যাচ্ছে, এবং ফিমেল নভেলিস্ট বলতে আমরা ব্রন্তে সিস্টার্স এবং জর্জ ইলিয়ট বাদ যাচ্ছে। সেক্ষেত্রে ফিমেল পোয়েট হিসেবে কিন্তু পড়ে থাকছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং ক্রিস্টিনা জর্জিনা রসেটি। এদের দুজন সম্পর্কে আমি পড়তে সাজেস্ট করব, এবং খুব গুরুত্ব দিয়ে পড়তে বলবো চার্লস ডিকেন্স সম্পর্কে, টমাস হার্ডি সম্পর্কে, এবং ভিক্টোরিয়ান এজের এসেইস্টদের সম্পর্কে, যথা কার্লাইল, ম্যাকলে এবং রাস্কিন। যদি আরেকটু সম্ভব হয় অস্কার ওয়াইল্ডের ওপর, আমার মনে হয় না দেবে, তবুও হালকা একটু পড়ে যেও। ভিক্টোরিয়ান এজে জেনারেলি ড্রামা নিয়ে প্রশ্ন আসে না। এরপরে আমরা চলে আসছি লাস্ট মডিউল মডার্ন। মডার্নে কিন্তু কোয়েশ্চেনের ভ্যারিয়েশন অনেক বেশি হয়, এবং আমি সাজেস্ট করব বাকি 3টে মডিউল তুলনামূলক সোজা। মডার্নে তোমাদের গুলিয়ে যাওয়ার চান্স অনেক বেশি, বোঝাটা একটু কষ্টকর। তোমরা প্রথম এই সাবজেক্টে এসছো, যে সমস্ত স্টুডেন্টরা চায় একটু চ্যালেঞ্জিং কিছু পড়বো, একটু চ্যালেঞ্জিং প্রশ্ন, তার উত্তর লিখব পরীক্ষায় দিয়ে, আমি পরীক্ষককে ইমপ্রেস করব, তাদের জন্য ঠিক আছে। কিন্তু সকলের জন্য আমি বলবো না যে মডার্নটাকে প্রথম থেকে ধরে রাখতে। বাকি 3টে মডিউল তুলনামূলক সোজা। মডার্নে কিন্তু প্রশ্নের অনেক ভ্যারিয়েশন সম্ভব, কারণ এখানে অনেক অনেক রাইটার এবং প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তবু গতবার ইন্টারেস্টিংলি প্রশ্ন এসেছিল মডার্ন নভেল, একদম গোদা প্রশ্ন দিয়ে দিয়েছিল, এবং ওয়ার পোয়েট্রির ওপর দিয়েছিল। সুতরাং আমার মনে হয় এবারে ইয়েটস ইলিয়ট একদম মানে মডার্ন পোয়েট্রির স্টলওয়ার্ড যারা, ইয়েটস ইলিয়ট, এবং ড্রামাটিস্টদের ওপর পড়ে যাওয়াটা দরকার। ড্রামাটিস্ট বলতে একদম জর্জ বার্নার্ড শ থেকে শুরু করে স্যামুয়েল বেকেট অব্দি যেতে হবে। তার মাঝখানে আমার যারা যারা পড়বেন, মানে হ্যারল্ড পিন্টার, জন অসবোর্ন, সবাইকে, মানে এক্ষেত্রে কিন্তু এমন নয় যে তোমাকে পুরো মডার্ন ড্রামা বলে একটা প্রশ্ন লিখতে দিল, হয়তো পার্টিকুলার কোনো ধরনের প্লে কোনো রাইটারের নাম করে বলল যে অমুক অমুক সম্পর্কে, ফলে সেই স্কোপটা রয়েছে। এবং সেই কারণে আমি বলবো যে মডার্ন করতে গেলে কিন্তু অনেকগুলো রাইটারকে পড়তে হবে। তার মধ্যেও আমি এই দুটো প্রশ্ন বললাম, যে দুটো প্রশ্ন অবশ্যই করো, বাদ দিও না, কারণ এ দুটোর চান্স এবার সবচেয়ে বেশি। 5 নম্বরের ক্ষেত্রে কি করবে? সোজা কথা, প্রত্যেকটা মডিউল থেকে 6টা করে তোমার শর্ট নোট আছে সিলেবাসে, 2টো করে গতবার এসে গেছে, 2টো বাদ দিলে যে 4টে পড়ে থাকে ওই 4টে পড়ে চলে যাবে, হয়ে গেল। এবার হচ্ছে 1 নম্বরের প্রশ্ন নিয়ে কি করবে। 1 নম্বরের প্রশ্নকে দুরকমভাবে ব্রডলি ভাগ করতে পারি, অন্তত আমি করেছি। একটা হলো, তুমি যখন বইতে পড়ছো, পড়ার সময় তুমি কিছু স্পেসিফিক স্কুল অফ অমুক বা মুভমেন্ট, অমুক মুভমেন্ট বা তমুক ইজম এরকম পড়ছো, মানে রোমান্টিসিজম, গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি, এরকম বিভিন্ন রকমের তুমি এই যে পড়ছো, এক একটা মুভমেন্ট, এক একটা স্কুল, এক একটা গ্রুপ অফ রাইটার্স সম্পর্কে তুমি যে পড়ছো, এইটা একটুখানি খেয়াল করতে হবে যে যখন তুমি পড়ছো সেখানে কোন রাইটার কোন গ্রুপ বা স্কুল বা মুভমেন্টের সঙ্গে জড়িত। যেমন গতবার এসছে একজন গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রিতে বিলং করে এরকম একজন কবির নাম লেখো, হতে পারে। গতবার যেমন এসছে কিচেন সিঙ্ক ড্রামা, একজন অথর এবং তার একটা নাটকের নাম বলো। তাহলে আমি যখন বই থেকে হিস্ট্রিটা পড়ছি, এক একটা স্কুল সম্পর্কে পড়ছি, সেই স্কুলের একটা ফিগারের নাম এবং তার একটা লেখার নাম আমি যেন মনে রাখি শর্ট কোয়েশ্চেনের জন্য। এটা 1 নম্বর ক্যাটেগরি, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের কিছু ক্ষেত্রে সাল এবং অথর এবং বইয়ের নাম এর ভিত্তিতে প্রশ্ন আসছে। সেটার জন্য আমি কি করতে বলবো, আমি পড়তে বলবো। ধরো তুমি একটা মডিউল হিস্ট্রি বই থেকে তুমি পড়েছো, যে কোনো হিস্ট্রি বই, অ্যালবার্ট হোক বা যে কোনো বই হোক, তুমি পড়েছো। পড়ার পরে তুমি জানো যে এই এজের কারা মেজর রাইটার, আর তোমাদের ফোকাসটা কিন্তু মেজরের ওপরেই বেশি হবে, মেজর রাইটারের ওপরই বেশি হবে। খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে খুব মাইনর রাইটারদের ওপর কিন্তু বড় প্রশ্ন দেবে না। সুতরাং তুমি মেজর রাইটারগুলো বুঝে গেছো, যে হেডিং দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে মেজর অথর। এইবার তুমি একটা কাজ করো, তুমি কেমব্রিজের যে হিস্ট্রি বইটা আছে পল পোপ্লস্কির, ওই বইটা খোলো। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখবে একটা লম্বা টেবিল আছে, ক্রোনোলজি। ওইখানে যেখানে যেখানে ওই মেজর রাইটারদের নাম এবং কোনো বইয়ের নাম পাচ্ছ,
পেন্সিল দিয়ে দাগ দাও। দেখবে ওখানে তুমি পেয়ে যাবে যে কোন সালে অমুক রাইটারের কোন বইটা পাবলিশড হয়েছে, কোন সালে কোন গুরুত্বপূর্ণ মুভমেন্টটা বা হিস্টোরিক্যাল ঘটনাটা ঘটেছে। ওইটুকু শুধু পড়ো। ক্রোনোলজিতে অনেক ডিটেইলড অনেক কিছু আছে, অত তোমার লাগবে না। তুমি প্রথমে জেনে নাও কারা মেজর রাইটার্স এবং তাদের বইগুলো কবে কখন পাবলিশড হয়েছে, কার কোনটা, ওইখান থেকে রিভাইজ করো। প্রথমে দাগ দিয়ে নিয়ে তারপর রিভাইজ করো। তাহলে কি হবে, রোজ ওটা মুখস্থ করতে করতে তোমার ওটা হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো না যে কোনো শর্ট কোয়েশ্চেনের বই পড়ে বিশেষ কিছু হয়। প্রথমত কিছু চলতি শর্ট কোয়েশ্চেনের বই হয় যেগুলো র্যান্ডামলি এমনভাবে বানানো থাকে এটা ওভারঅল সব কিছুকে কভার করে না। আর না হলে এমন কিছু বই হয় যেগুলো একেবারে সেই ইউজিসি নেট লেভেলের বই, অত জটিল অত খুঁটিয়ে প্রশ্ন তোমাদের দেবে না। সুতরাং একটুখানি খেটে তুমি যদি ওই ক্রনোলজিটার থেকে মেজর রাইটারগুলোতে দাগ দিয়ে নাও, তুমি একটা ফুল প্রুফ জিনিস পেয়ে যাবে যে অমুক অমুক রাইটারের অমুক অমুক বই কোন কোন সময় বেরিয়েছে, পাবলিশড হয়েছে এবং কোন কোন মুভমেন্টের সঙ্গে সেটা জড়িত। বাস এইটুকু করো, তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং আমি যেটুকু পড়তে বললাম সেটুকুর মধ্যে কিছু বাদ দিও না, তাহলে তুমি প্রশ্ন যাই আসুক তুমি ঠিক বেরিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমার কোথাও আটকাবে না। কিন্তু তুমি যদি এখান থেকেও কাটাছেড়া করো, এখান থেকেও কিছু বাদ দাও, তাহলে দ্যাট উইল বি রিস্কি। হ্যাঁ, আমি যেটা বললাম এটার মধ্যে কোনো লটারি নেই, কিন্তু যে লাগলে লাগলো না লাগলে না লাগলো তা নেই। তুমি যদি এটা করে যাও ফুল প্রুফ, তুমি কোনো না কোনো মডিউল একটার বদলে আরেকটা, এই প্রশ্নটা না হলে ওই প্রশ্নটা তুমি পেয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু তুমি যদি এর থেকে কাটো, সেটা লাগতেও পারে, বাদবাকি যেটুকু তুমি করলে সেটা লেগে যেতেও পারে, নাও পারে। লাগলে তুমি রাজা, না লাগলে ফকির। সুতরাং ওই রিস্কটা নিতে যেও না, ওই লটারিটা খেলতে যেও না। আমি অনেক আগেই বলে দিলাম, এখনও তোমাদের পরীক্ষা ডিক্লেয়ার্ড হয়নি, এখনও হয়তো তোমরা মাসখানেক মাস দেড়েক সময় পাবে। যদি প্রপারলি প্ল্যান্ড ওয়েতে এইটুকু পড়ো, এইটুকু খাটো, তোমার পরীক্ষা ভালো হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো।